বিহারের ইন্দাস অঞ্চলে অমরজীবনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় তারানাথের। অমরজীবন কিন্তু নিজের পরিচয় ও সঙ্গ ত্যাগের জন্য তারানাথকে এড়িয়ে যেতে চেষ্টা করে। তবুও নানা রকম ইঙ্গিত পেয়ে পিছু করতে করতে তারানাথ গিয়ে পৌঁছায় কামাখ্যার নীলাচল পর্বতের পাদদেশে। এক চায়ের দোকানদারের কাছের থেকে কামাখ্যা মন্দিরে যাবার সংক্ষিপ্ত পথ জেনে নিয়ে তারানাথ পাহাড় চড়তে শুরু করে। এই যাত্রাপথে তারানাথের এক ব্যক্তির সঙ্গে দেখা হয়, যিনি তারানাথকে দেখে কোনো কারণে চমকে ওঠেন এবং স্তম্ভিত হয়ে তার সম্মুখের থেকে প্রস্থান করেন। তারানাথ তখন বিষয়টিকে বিশেষ আমল না দিলেও পরে জানতে পারে তার কারণ। তারানাথ যখন নীলাচল পর্বতে উঠছে তখন দেখতে পায় একদল সব যাত্রী সব দেহ নিয়ে কামাখ্যা শ্মশানের দিকে এগোচ্ছে। সে এক বিশাল ঝড় জলের রাত্রি। যে ব্যক্তি তারানাথকে দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিল তাকেও তারানাথ আবিষ্কার করে ওই সব যাত্রীদের ভেতর। কিন্তু তারানাথ আড়াল থেকে ব্যাপারটি লক্ষ্য করে বলে কেউ তাকে দেখতে পায় না। এরপর কি হলো তা জানতে গেলে কিছুটা আগের থেকেই আমাদের শুরু করতে হবে আজকের পর্ব। রাজপ্রতাপের থেকে আপনারা শুনছেন বিপুল জনপ্রিয় সিরিজ প্রজেক্ট পার্সিং শো সিজন 5 এর দ্বিতীয় গল্প বিজয়নগরের বিভীষিকা। সম্মুখের মানুষগুলি দেখলাম খানিক দূরে মরা নাবিয়েছে। পাশে একটা ছোট চালা ঘর। বুঝলাম এটাই শ্মশান। সাম্প্রতিক বৃষ্টিতে বিগত দাহকার্যের স্মৃতি ধুয়ে গেছে। আমি নিজেকে খানিক আড়াল করে একটা পাথরের পেছনে বসতে যাব, ঠিক সে সময় লক্ষ্য করলাম ওখানে একটা মানুষ পড়ে আছে। কৌতূহল সংবরণ করবার আগেই ওই ব্যক্তি খানিক নড়ে উঠল, বলল, এখানেও যে চলে এলে বারণ সত্ত্বেও নিজেকে কোন বিপদের মধ্যে ফেলতে চলেছ জানো তুমি? বিপদে কেন পড়তে যাব? আর তুমি এখানে শুয়ে কি করছো? উত্তর দিকে বরাবর চলে যাও, ওখানে কৃষ্ণানন্দ বাবার ডেরা আছে। ওখানে গিয়ে অপেক্ষা করো, আমি আসব। জড়িয়ে যখন পড়েছই তখন তৈরি হয়ে নাও তারানাথ, তোমার অনেক বড় এক ষড়যন্ত্রের গাঁট খুলতে হবে। মানুষটি যে ওভাবেই মাটিতে উপুড় হয়ে শুয়ে আমার সাথে কথা বলে চলেছে, আমার কিন্তু তাতে আর কোনো রকম অসংলগ্নতার অনুভূতি নেই। কারণ এই মানুষটার কাজ বাজ যে প্রথম থেকেই খানিক সৃষ্টি ছাড়া, তাতেই ব্যক্তিটাকে অন্যের থেকে আলাদা করেছে এবং তার প্রতি কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। আমি বিনা বাক্য ব্যয়ে উত্তর দিক বরাবর হাঁটতে শুরু করলাম। একবার ওই শ্মশান যাত্রীদের দিকে চোখ ফেলে দেখে নিলাম। দেখলাম তারা চিতা সাজানোর কাজ শুরু করেছে পাশের ওই চালা ঘরের ভেতর থেকে শুকনো কাঠ বের করে। বৃষ্টি খানিকক্ষণের জন্য কমেছে মাত্র। একেবারে যে তার নিষ্পত্তি হয়নি তার প্রমাণ পাওয়া গেল তখনই। নিকটেই কোনো জায়গায় মাটি কাঁপিয়ে একটা বাঁচ পড়ল। মনে মনে ভাবলাম, অমরজীবন এখানে কি করছে? সে কখনই বা এলো এই জায়গায়? রহস্যের ওপর রহস্য জমে চলেছে মনে মস্তিষ্কে, তবে কোনো কিছুর উত্তর পাচ্ছি না আমি। উত্তর দিকে মিনিট 10 এগিয়ে যাওয়ার পর একটা গুহা মুখ দেখতে পেলাম। গুহার গর্ভে দেওয়ালে ঝোলানো রয়েছে দুটি মশাল। আমি পা টিপে টিপে একেবারে গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে ডাকলাম, কেউ আছেন? আমি একটু আশ্রয় ভিক্ষা চাইতে এসেছিলাম। এখানে বলে রাখি, গুহাটি কিন্তু যেটুকু বাইরে থেকে দেখা যায় ওইটুকু নয়। মুখ্য দুয়ার থেকে ভেতরে ঢুকলে বাদিক ঘুরে গেছে অন্দরগর্ভ। আমার ডাকে সেদিক থেকেই একজন শীর্ণকায় সাধক বেরিয়ে এলো, মাথা ঈষৎ ঝুঁকিয়ে। গুহার ছাদ এতটাই নিচু যে সেখানে একটি 4 ফুট লম্বা মানুষের পক্ষেও সোজাভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। লোকটি আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে বললে, কौन है तुम? यहाँ क्यों आया है? আমি এসেছি একটু আশ্রয়ের খোঁজে। কাল সকাল হলেই চলে যাব মন্দিরে। नाम क्या है तुम्हारा? তারানাথ, তারানাথ চক্রবর্তী। चक्रवर्ती? यहाँ पे ठहरो, गुरुजी से पूछ के आता हूँ।
আমি দাঁড়িয়ে রইলাম ওখানেই। খানিক বাদে ওই লোকটি আবার ফিরে এসে আমায় তার পিছু নিতে বলল। আমি মাথা ঝুঁকিয়ে তার পেছন পেছন ঢুকলাম। গুহার ভেতরে প্রবেশ করে দেখলাম একজন বিশাল দেহধারী মানুষ বসে রয়েছে খান দশেক নরমুণ্ডর সম্মুখে। সারা শরীর ছায়ের গুঁড়ো এবং রুদ্রাক্ষের অসংখ্য মালা দিয়ে আবৃত। মাথার জটা নেমেছে কোমর পর্যন্ত। দুই চোখ জবা ফুলের মতো লাল। আমার দিকে তাকিয়ে নিচু গলায় এসে প্রশ্ন করল, অত দূর থেকে হঠাৎ এখানে ছুটে আসার কারণ কি? মানুষটির মুখে বাংলা কথা শুনে অবাক হলাম। তবুও তার পরিচয় জানতে চাইব এই অধ্যত্ত আমার সাজে না। বললাম, আমি এসেছি এক ব্যক্তির সান্নিধ্য লাভ করবার উদ্দেশ্যে। এইমাত্র তার দেখাও পেয়েছিলাম, তবে সে আমায় এখানকার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিল। বলল এখানে এসে আমায় অপেক্ষা করতে, খানিক বাদে সেও আসবে। কে পাঠিয়েছে তোকে? যে পাঠিয়েছে তার নাম কি? আগে অমর জীবন। নামটি বলা মাত্রই মানুষটির দুই চোখ চ্যাপ্টা হয়ে গেল। সে মাথা খানিক ঝুঁকিয়ে নিয়ে এলো আমার দিকে। আমায় অবাক করে বললে, তোমার বাড়ি কি রামজয়পুরে? তোমার ছোট ঠাকুরদার নাম কেদারনাথ চক্রবর্তী? আমি পাথরের মতো হয়ে গেছি মানুষটির আশ্চর্য ক্ষমতায়। বাড়ির ঠিকানা বলে দেওয়াটা যতটা না অবাক করেছে, তার থেকে বেশি বিস্মিত হয়েছি আমার গৃহত্যাগী ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর নাম তার মুখে শুনে। নিঃশব্দে ইতিবাচক মাথা নাড়লাম। উনি হাতের ইশারায় আমায় যে ব্যক্তি ভেতরে নিয়ে এসেছিল তাকে বাইরে চলে যেতে বললে। অপার কৌতূহল ও পাহাড় প্রমাণ উত্তেজনা নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছি আমি। বাইরে মুষলধারে আবার শুরু হয়েছে বৃষ্টি। শীর্ণকায় লোকটি বাইরে বেরিয়ে যাওয়ার পর কৃষ্ণানন্দ বাবাজি বললেন, বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম তারানাথ। অমর জীবনকে চিনতে পেরেছ? না, মানে চিনতে পারবোই বা কি করে? তার সাথে আমার পরিচয় মাত্র একদিনের। আমি বলবো তোমায় সব। তার আগে এটা বলি, তোমার ছোট ঠাকুরদা কেদারনাথ কিন্তু আমায় জানিয়ে গেছিল যে তুমি এখানে আসবে। এর পরে যা যা ঘটতে চলেছে তাও আমার কম বেশি জানা। তবে কেদারনাথের কথা যে এভাবে মিলতে পারে তা আমি ভাবতেই পারিনি। ছোট ঠাকুরদার সাথে আপনার পরিচয় আছে? সে কোথায় আছে, কেমন আছে, কি বলে গেছে ছোট ঠাকুরদা? কৃষ্ণানন্দ বাবাজি পাথর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছেন। অভিব্যক্তি শূন্যভাবেই উনি বললেন, সব জানতে পারবে, আর ব্যস্ত হয়ে কাজ নেই। মহাশ্মশানে কোনো শবদেহ এসেছে কিছুক্ষণ আগে? হ্যাঁ, কয়েকজন মানুষ এসেছে মরা নিয়ে। তবে যা বৃষ্টি হচ্ছে, হয়তো দাহ কার্য শুরু করতে পারেনি। ওখানেই তো অমর জীবনের সাথে দেখা হলো আমার। এই সব দাহ হবে না। মন শক্ত করে বসো তারানাথ। তোমার জন্য শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর অভিযান। নীলাচল পর্বতের এক গুহায় কৃষ্ণানন্দ বাবাজি নামক এক রহস্যময় ব্যক্তির সম্মুখে বসে আছি আমি। গুহার বাইরেই কামাখ্যার মহাশ্মশান। বাবাজি অমর জীবন এবং আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীকে কোনোভাবে চেনেন। এই কথা জানতে পেরে আমার অবস্থা তখন কিংকর্তব্য বিমূঢ়। বাইরে ভয়ঙ্কর বৃষ্টির তাণ্ডব চলছে, এত যে গুহার ভেতর থেকে মনে হচ্ছে আমরাই একমাত্র মানুষ যারা এই গোটা বিশ্ব চরাচরে জীবিত আছি। বাকিটা
সব ভাসিয়ে নিয়ে গেছে প্রলয়ের দেবতা। একদল শ্মশান যাত্রীর পিছু করে আমি এসেছি এই গুহা পর্যন্ত। তারা নিশ্চয়ই শ্মশানের চালা ঘরের নিচে দাঁড়িয়ে বৃষ্টি কমবার অপেক্ষা করছে। এমন সময় হঠাৎ বাবাজির একমাত্র শিষ্য যে গুহা মুখে বসেছিল, সে একজন মরণাপন্ন ব্যক্তিকে কোনো রকমে নিজের কাঁধে ভর দিয়ে নিয়ে এলো আমাদের সম্মুখে। আমি অপরিসীম উত্তেজনায় উঠে দাঁড়ালাম, কিন্তু কৃষ্ণানন্দ বাবাজির চেহারায় কোনো রকম অভিব্যক্তির পরিবর্তন নেই। তিনি স্বাভাবিক কণ্ঠেই বললেন, দেখো তো তারানাথ, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? বাবাজির কথায় নবাগত ক্ষতবিক্ষত আগন্তুকের দিকে ভালো করে চাইলাম। অসুস্থতার কারণে বাবাজির শীর্ষের ওপরে ঝুঁকে রয়েছে ঠিকই, তবে উচ্চতায় প্রায় আমার সমান হবে ওই ব্যক্তি। সারা শরীরের বিভিন্ন স্থানে, যেমন হাতের, পায়ের পাতায়, কপালে কেমন যেন টাটকা পচন ধরা ঘায়ের চিহ্ন। চোখ ভালো করে খুলতে পারছে না, এমনকি মাথাটা ক্রমশ কেঁপে চলেছে তার। এদিকে আমি আমার রুক্ষ অপরিচ্ছন্ন অযত্নের শরীরটা অনেক অনেক মাস পরে একবার করে দেখতে পেতাম কি পেতাম না, তার কোনো নিশ্চয়তা থাকতো না। সে কারণেই হয়তো বাবাজির ইঙ্গিতটা প্রথমেই বুঝতে পারিনি। আমি চুপ করে রয়েছি দেখে বাবাজির শিষ্য সন্তর্পণে মৃতপ্রায় ব্যক্তিটিকে পাথরের মেঝের ওপর শুইয়ে দিল। আমার দিকে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে বলল, अब गुरुजी गुस्ताखी माफ कीजिए, इस आदमी के साथ उस व्यक्ति का चेहरा बहुत मेल खा रहा है। अब पता नहीं मुझे ऐसा क्यों लग रहा है कि इन दोनों में जरूर कुछ। এবার আমি ওই অসুস্থ ব্যক্তির দিকে চাইলাম। ওনার অবস্থা এতটাই খারাপ যে শুইয়ে দেওয়া মাত্রই চোখ বুজেছে। এবার বাবাজি বললেন, ঠিক বলেছ মোহনলাল। তারানাথ, তোমার সাথে এই ব্যক্তির চেহারার অনেক মিল আছে। শুধু তোমার অবস্থা এমন অপরিচ্ছন্ন এবং তার অবস্থা অমন মরণাপন্ন বলেই দুজনের সাদৃশ্য ধরা যাচ্ছে না। মোহনলাল ধরতে পেরেছে, তার কারণ হলো তাকে আমি দৃষ্টি আবেষ্টনের বিদ্যা শিখিয়েছি। তোমরা বা সাধারণ মানুষ খালি চোখে যা দেখতে পায়, তার থেকেও বহু ভাগ গভীরে চলে যেতে পারে মোহনলালের দৃষ্টি। এবার বাবাজি মোহনলালের দিকে চাইলেন। তারপর উনি বললেন, একে তুমি কোথায় पेले मोहनलाल? गुरुजी, इस व्यक्ति को जिंदा जलाने की कोशिश किया जा रहा था। बाहर बहुत बारिश हो रहा था, तो कुछ लोग इस श्रीमान को चिता के ऊपर सुला के अपेक्षा कर रहे थे कि बारिश रुक जाए। अब कुछ देर बाद शमशान यात्रियों के एक व्यक्ति ने बाकी सबको बंगाली में कुछ बोला। उसके बाद कुछ बातचीत हुई उन लोगों में, फिर सब लोग चले गए लाश छोड़कर। বুঝেছি, আর বলতে হবে না। তার কিছুক্ষণ পরেই তুমি দেখলে এই ব্যক্তি চিতার উপরে উঠে বসলো, অথবা সেখান থেকে নিচে নামলো। हाँ जी गुरुजी। তারপর তুমি ওকে ধরে এখানে নিয়ে এলে। हाँ जी। গুরুজি এবার আমার দিকে চাইলেন, চ্যাপ্টা চোখে বললেন, তোমাকে তো আগেই বললাম এই দেহ দাহ করা হবে না। হবে না বলার থেকে বলা ভালো, ঈশ্বর কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না। তাছাড়া তারানাথ, তোমার কপালে একবার এই ব্যক্তির দর্শন হওয়ার কথা ছিল। এ কথা তোমার ছোট ঠাকুরদা কেদারনাথ আমাকে জানিয়ে গিয়েছিল। তবে কেন হওয়ার ছিল সে উত্তর তোমাকে আগে জানানো নিষেধ আছে। মোহনলাল, ওই কলসি থেকে জল নিয়ে অসুস্থকে একটা জীবন চঞ্চু বড়ি খাইয়ে দাও। ওর কপালে মৃত্যু লেখা আছে আজই।
তবুও একটা শেষ চেষ্টা করা উচিত। কৃষ্ণানন্দ বাবাজি এত স্বাভাবিকভাবেই সমস্তটা বলে যাচ্ছেন দেখেই আমার চিন্তা চেতনা আরও গুলিয়ে যাচ্ছিল। কিছু মুহূর্ত বিলম্ব করে বললুম, এই ব্যক্তিটি কে? আর এনাকে পুড়িয়ে দেওয়াই বা হচ্ছিল কেন জীবিতাবস্থায়? আর আমার ছোট ঠাকুরদার সঙ্গে এই ব্যক্তির সম্পর্কই বা কি? বাবাজি একই রকম উজ্জ্বল দৃষ্টিতে চেয়ে বললে, তোমার প্রথম প্রশ্নের উত্তর আমি দিতে পারি, তবে বাকিগুলো তোমাকে নিজেই জেনে নিতে হবে তারানাথ। এই ব্যক্তি হলেন বিজয়নগরের জমিদার বিক্রম চৌধুরী। এমন সময় বাবাজির শিষ্য মোহনলাল গুহা গর্ভের কোণায় রেখে দেওয়া একটি ঘড়ার থেকে জল নিয়ে এসে মৃত্যুশয্যায় শায়িত জমিদারের মুখে ঢেলে দিয়েছে জীবন চঞ্চু বড়ি, এবং সেটি কোনো রকম এসে গিলতেই যে ঘটনা ঘটল তাতেই বাবাজির বাক্যালাপ বন্ধ হয়ে গেল। আমারও দৃষ্টি পড়ল সেই দিকে। জমিদার বিক্রম চৌধুরী পাচন খাওয়া মাত্রই নিজের সর্বপ্রাণ শক্তিতে একবার হাঁ করে কিছু বলার চেষ্টা করতে গিয়ে পরক্ষণেই সর্বশান্ত হয়ে গেলেন। আমি তৎক্ষণাৎ বাবাজির দিকে চাইলাম। তিনি মাথা নিচু করে হতাশাগ্রস্ত ভাবে নাবাচক ঘাড় নাড়লেন। বুঝলাম জমিদার তার ইহকালের মায়া কাটিয়েছে, সে আর বেঁচে নেই। বাবাজি অবাক করে বললেন, বৃষ্টি কমেছে, এবার তোমরা দুজনে মিলে ওনার দাহ কার্যের ব্যবস্থা করো। আর তার আগে মোহনলাল, তুমি মৃতের গলা থেকে ওই বাঘ নখের মালাটি খুলে আমাকে দাও। বাবাজি যে মালার কথা উল্লেখ করলেন তা আমি বা মোহনলাল কেউ দেখতে পাইনি বা তখনও পারছি না যখন ওই উক্তি শুনলাম। মোহনলাল মৃত জমিদারের মাথা গলিয়ে খুলে নিয়ে এলো একটি মোটা লাল সুতোর মালা, যে সুতোর মিলিত ক্ষেত্রে শোভা পাচ্ছে একটা সোনার কবজে মোড়া বাঘের নখ। বাবাজির হাতে মালাটি তুলে দিতে তিনি আবার বললেন, যাও এবার তোমরা সব দেহ নিয়ে দাহ কার্য সেরে একেবারে ঝর্ণায় স্নান করে ফিরে এসো দুজন। আমরা দুজন ধরাধরি করে জমিদার বিক্রম চৌধুরীর দেহ নিয়ে আবার শ্মশান চত্বরে এলুম। মনে আশঙ্কা ছিল যে পূর্বের সব যাত্রীরা এই ঘটনা কোনো আড়াল আবডাল থেকে দেখছে কিনা। পরক্ষণে ভাবলাম, যদি তারা চলে না গিয়ে অন্য কোনো জায়গার থেকে মরার দিকে দৃষ্টি সজাগ রেখে বসে থাকতো, তাহলে মরা চিতার ওপর থেকে নিজে নিজে নেমে পড়েছে দেখে তারা কি এতক্ষণ কোনো রকম পদক্ষেপ নিত না? সুতরাং এই জমিদারের মৃতদেহ নিয়ে যারা শ্মশানে এসেছিল তারা দূর দূরান্ত পর্যন্ত কোথাও নেই, এটাই হলো স্পষ্ট অনুমান। চালা ঘরে এত বৃষ্টির পরেও বেশ কয়েক পাঁজা কাঠ শুকনো ছিল, সেগুলো দিয়েই জমিদারের অন্তিম সৎকার সম্পন্ন করলাম। বলাই বাহুল্য, মোহনলাল কেন জানি না আমায় দিয়েই মুখাগ্নি করালো। শ্মশানের থেকে দক্ষিণ দিক বরাবর আরও একটু হেঁটে গেলে একটি বিরাট ঝর্ণা আছে, যার অবিশ্রান্ত জলপ্রপাতের শব্দ শ্মশান থেকেই পাওয়া যায়। সেই ঝর্ণায় স্নান করে আমরা আবার দুজন যখন গুহার দিকে ফিরছি, তখন মোহনলাল বললে, अब देवी का मंदिर यहाँ से ज़्यादा दूर नहीं है, कल सुबह मैं तुमको छोड़ के आऊँगा वहाँ तक। তখন কি আমি জানতাম যে কামাখ্যা মন্দিরের অত কাছে পৌঁছেও আমি দেবীর মুখ পর্যন্ত দর্শন করতে পারবো না। গুহায় ফেরা মাত্রই দেখতে পেলাম বাবাজি একটি নরকরটির ভেতর থেকে কিছু একটা তরল পদার্থ ঢেলে দিচ্ছে ওই জমিদার বিক্রম চৌধুরীর গলার থেকে খুলে নেওয়া বাঘনখের মালার ওপর। আমরা সম্মুখে গিয়ে দাঁড়াতেই উনি বললেন, তারানাথ, তোমার গলা থেকে সমস্ত রুদ্রাক্ষের মালা খুলে ফেলো।
এই বাঘ নখের মালা তোমায় ধারণ করতে হবে। তারপর চলে যেতে হবে বনমালী নগর নামে একটি গ্রামে, যেটি নদিয়া জেলার বাকসায় অবস্থিত। বাকসা স্টেশনে নামলে তুমি বনমালী নগরের খোঁজ পেয়ে যাবে। ওখানে বৈদ্যনাথ মণ্ডল নামে একজন দর্জি আছে, তোমায় সেখানে যেতে হবে। এর থেকে বেশি তোমার ছোট ঠাকুরদা আমায় কিছু বলে যায়নি তারানাথ। তবে মনে রেখো, এই কাজ যে তুমি করবে তা কিন্তু বারংবার নিশ্চিত করে গেছেন কেদারনাথ চক্রবর্তী। কিন্তু কাজটা কি? সেটা আমি জানলে তোমায় জানাতাম তারানাথ। তুমি মালাগুলি খুলে ফেলে এই বাঘনখের মালাটি ধারণ করো। তারপর কাল সকাল হতেই বেরিয়ে পড়ো তারানাথ। দেরি করাটা ঠিক হবে না। কি উদ্দেশ্য নিয়ে বিহারের ওই ইন্দাস অঞ্চল থেকে বেরিয়ে পড়েছিলাম কামাখ্যার উদ্দেশ্যে, আর সেখানের থেকেই বা কোন ভাগ্যের ফেরে আবার জড়িয়ে গেলাম অদৃষ্টের কোনো অলিখিত পরিণয়। কৃষ্ণানন্দ বাবাজি যে উচ্চ মার্গের একজন অঘোরী সাধক, তাতে কোনো সন্দেহ আমার নেই। তবে সেজন্যই শুধু নয়, আমার পূর্বপুরুষের রেখে যাওয়া কর্তব্যের ওপর থেকে এই তারানাথ হাত উঠিয়ে নেবে, তা কি করে হয়? সেই রাতে কেবল এটুকু জিজ্ঞেস করলাম বাবাজিকে, আচ্ছা বাবাজি, ছোট ঠাকুরদাকে আপনি কি রূপে দেখেছিলেন? আমি ছোট থেকে জানি উনি 14 বছর বয়সে ঘর ছেড়েছিলেন, তারপর ওনার খোঁজ কেউ পায়নি। আপনি কি স্বাভাবিক গৃহী হিসেবেই তাকে পেয়েছিলেন, নাকি অন্য কোনো? এ সমস্ত বিষয়ে তুমি নিজেই জানতে পারবে তারানাথ। যেমন তুমি বাড়ি থেকে তার ব্যাপারে জানতে পেরেছ, ঠিক তেমনি বাকিটাও তোমার নিজের বাড়ি থেকেই জানতে পারবে। তবে কিভাবে পারবে সে কথা আমি জানি না। আর শোনো, এই চাবিটা নিয়ে যাও। এতদিন যাবৎ আমি বইতেতে ঝুলিয়ে রেখেছি, আজ দায় মুক্ত হলাম। এর কি কাজ আমি জানি না, কোথায় লাগবে তাও জানি না। তবে এটি তোমায় দেওয়ার নির্দেশ রয়েছে আমার মাথার ওপর। বলে উনি একটি ছোট্ট সোনালী চাবি আমার হাতে দিলেন। এরপরে অমন ব্যক্তির সামনে আর অধ্যত্ততা মানায় না। রাতটা কোনো রকমে হবিষ্যি খেয়ে কাটিয়ে ভোর নাগাদ পাহাড়ি রাস্তা ধরে আবার সমতলে নেমে আসতে শুরু করলাম। বহুদিন যাবৎ পড়ে আসা রুদ্রাক্ষ মালা ও হাতের ত্রিশূল খণ্ড সমস্ত রেখে এসেছি ওই বাবাজির গুহায়। কেবল নিজের আধভেজা পোশাক পরিচ্ছদ, আমার ক্যামব্রিজের ঝোলা এবং গলায় ওই বাঘনখের মালা ছাড়া আর কিছুই নেই আমার শরীরে, যা থেকে কিছুমাত্র আন্দাজ করা যায় যে আমি একজন ভবঘুরে সন্ন্যাসী। ভেবেছিলাম পূর্বের সেই চায়ের দোকান থেকে কিছু খাবার ও চা খেয়ে নেব, কিন্তু পাছে কথায় কথায় কিছু বলে না ফেলি, তাই দ্রুত কামরূপ স্টেশন ছাড়াটাই উচিত মনে করল। গোটা প্রায় 1.5 দিনের যাত্রা পথে তেমন বলার মতো কিছুই ঘটল না। কেবল নিজেকে সব থাকা সত্ত্বেও কেমন যেন ন্যাড়া ন্যাড়া বোধ হতে লাগলো বহুদিন বাদে। বাকসা স্টেশনে যখন নামলাম তখন দুপুর গড়িয়ে বিকেলের প্রস্তুতি চলছে। স্টেশন চত্বর থেকে বেরিয়ে এসে রিক্সা গরুর গাড়ির সারির দিকে এগিয়ে গেলাম। সেখান থেকে বনমালী নগরের গরুর গাড়ি পেতে কোনো বেগ পেতে হলো না। উপরন্তু গাড়ির চালককে বাবাজির বলে দেওয়া বৈদ্যনাথ দর্জির কথা বলতে সে বললে, বাবু, বৈদ্যনাথ কাকাকে বনমালী নগরে কে না চিনে? উনি তো বিজয়নগরের জমিদার বিক্রম চৌধুরীর পোশাক তৈরি করেন। আপনাকে একবারে ওনার বাড়ির সামনেই নামিয়ে দেবো, চলুন। চালকের কথায় আবার ব্যাপারটা মাথায় এলো আমার। বাবাজি বলেছিলেন আমার চেহারা অনেকটাই নাকি
ওই বিজয়নগরের জমিদারের মতন। এই চালক কি তবে আমার চুলদারির জন্যই আমায় চিনতে পারল না? তাই হবে হয়তো। বাক্সা স্টেশন থেকে বনমালীনগর একেবারেই কাছের পথ নয়। আনুমানিক প্রায় সন্ধ্যা 7টা কি 7:15 নাগাদ পৌঁছালাম একটি একচালা ছোট্ট বাড়ির সামনে। চলে এসেছি বাবু, এটাই বৈদ্যনাথ কাকার বাড়ি। ওই তো দরজা খোলা আছে, দেখা যাচ্ছে। তার মানে কাকা বাড়িতেই আছে। আমি পয়সা মিটিয়ে বাড়ির বারান্দার সামনে দাঁড়িয়ে ডাকলাম, বৈদ্যনাথ বাবু বাড়িতে আছেন? একবার ডাকা মাত্রই একজন বছর 60-এর বৃদ্ধ বেরিয়ে এলো, হাতে ল্যাম্পো নিয়ে। তার চোখে পুরু কাঁচের চশমা। বেশ খানিকক্ষণ ধরে আমায় পর্যবেক্ষণ করে কেমন অবাক কণ্ঠে বললে, কে কে তুমি? কি নাম তোমার? আমার নাম তারানাথ চক্রবর্তী। তারানাথ চক্রবর্তী? মানে তুমি সে যার জন্যে এতগুলো বছর ধরে আমি অপেক্ষা করছি? আমায় নীলাচল পর্বতের কৃষ্ণানন্দ অঘরী বাবাজি আপনার ঠিকানা দিয়েছেন। কৃষ্ণানন্দ অঘরী? না, আমি তাকে চিনি না। তবে তুমি যেহেতু এসেছো, তখন এই ব্যাপারে আমি নিশ্চিত যে আমাদের বিজয়গড়ের জমিদার বিক্রম চৌধুরী আর ইহ জগতে নেই। ক্ষমা করবেন, এই খবরটা আমি হয়তো আপনাকে প্রথম দিচ্ছি কিনা জানি না। আমি নিজ হাতে ওনার মুখাগ্নি করে এসেছি। বৈদ্যনাথের 2 চোখ বিস্ফারিত হয়ে উঠল। বললে, কেন? তুমি কেন মুখাগ্নি করলে? সেখানে তার ভাই প্রমোদ চৌধুরী ছিল না? আমি তো তার ভাইকে চিনি না, বা তার পরিবারের কারোর সঙ্গে আমার পরিচয় নেই। সেটাই স্বাভাবিক, কিন্তু এমন কি হয়ে গেল যাতে তোমায় মুখাগ্নি করতে হলো? তার ভাই তো তাকে নিয়ে গিয়েছিল কামাখ্যার কপিলা মুনির আশ্রমে। ডাক্তার বুদ্ধি সবাই যখন হার মেনে নিল, তখন এই উপায় অবলম্বন করলো তার ভাই প্রমোদ চৌধুরী। নিজের দাদার প্রাণ রক্ষা করবার জন্যেই। তারপর কি করে কি হলো? সে অনেক কথা মণ্ডল মশাই। যদি আপত্তি না করেন তবে ঘরের ভেতরে গিয়ে আমরা বসতে পারি কি? হ্যাঁ, এসো এসো তারানাথ। তোমার অপেক্ষাতেই আমি এতদিন ছিলাম বাবা। আমায় নিজেকেও দায় মুক্ত হতে হবে বাবা। এমন উত্তেজনার উদ্রেক করবার মতো কথা আমি এই যাত্রায় প্রতি মোড়ে মোড়ে পেয়েছি। তাই সম্পূর্ণটাই অদৃষ্টের ওপরে ছেড়ে দিয়ে এগিয়ে চলছিলাম নির্দেশ মতন। উদ্দেশ্য ছিল অমর জীবনের সঙ্গে আলাপ জমানো, তার সঙ্গ নেওয়া, কিন্তু ধীরে ধীরে নিয়তি আমায় ঘুরিয়ে দিল ঠিক বিপরীত দিকে। একবারের জন্য এও মনে হলো অমর জীবন কি তার পিছু ছাড়ানোর জন্যেই আমায় এই কৃষ্ণানন্দ বাবার গুহায় যেতে বলেছিল। যাই হোক, এসব ভেবেও বা তখন করব কি? বৈদ্যনাথ মণ্ডলের সঙ্গে তার ক্ষুদ্র পরিচ্ছন্ন ঘরে প্রবেশ করে বসলাম গোবর লেপা মাটির ওপরে পাতা শীতল পাটির ওপর। ঘরের চারিদিকে বস্ত্র সেলাই করার যন্ত্রপাতি, সুতোর বান্ডিল এবং শৌখিন কাপড়ের থান রাখা রয়েছে। মধ্যেকার এই জায়গাটা কেবল পরিষ্কার করা। আসবাব বলতে একজন শোবার মতন খাট এবং একটা জীর্ণ কাঠের দেরাজ। আমার সঙ্গে ও জমিদার বিক্রম চৌধুরীর ব্যাপারে যা যা হয়েছে এবং ঘটেছে আমি সবটা বললাম মণ্ডল মশাইকে। উনি পুরো ঘটনাটাই একবারেই বিশ্বাস করলেন।
কেবল সম্পূর্ণ শোনার পর বলে উঠলেন, প্রমোদ চৌধুরী এমন করলো কেন? নিজের প্রাণ তুল্য দাদার মুখাগ্নি করবার আগে একবার পরীক্ষা পর্যন্ত করলো না যে সে বেঁচে আছে কিনা। তাছাড়া ডাক্তার পরিতোষ পাল তো তাদের সঙ্গেই ছিলেন, তিনিও বুঝতে পারলেন না জমিদার মশাইয়ের এই ব্যাপারটি যে আসলে কি বা কেন তার কিছুই আমার তখনও জানা নেই। আমি উদ্দেশ্যহীন দৃষ্টিতে ঘরটির কড়িকাঠের দিকে চেয়ে রয়েছি বেশ খানিকক্ষণ। মণ্ডল মশাই নীরবে চোখের জল ফেলে চলেছেন অনবরত। একসময় নিজেকে কিঞ্চিত শান্ত করে উনি বললেন, তুমি তুমি অনেক দূর থেকে এসেছো বাবা, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার। দুটো খেয়ে নাও আগে, তারপর তোমায় আমি তোমারই পারিবারিক এক বিশেষ ব্যক্তির সমনপত্র দেব। আগে এসো, খেয়ে নাও। খাওয়া দাওয়া হলো। খেতে বসেই জমিদার বাড়ির গোটা বংশলতিকা জানলাম বৈদ্যনাথ বাবুর মুখে। সেটা আগে বলে নেওয়াটা জরুরি, কারণ এই রাজকাহিনীতে এই বংশলতিকার প্রতিটা মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা আছে। জমিদার বিক্রম চৌধুরীর বাবা ছিলেন শ্রী নিমাই চৌধুরী এবং তার বাবা অর্থাৎ জমিদার বিক্রম চৌধুরীর ঠাকুরদা ছিলেন শ্রী শঙ্কর চৌধুরী। এই শঙ্কর চৌধুরীর আমলেই ওই চৌধুরী পরিবারের এত বিস্তার এবং প্রসার। তিনি ধর্মে কর্মে এতটাই উৎকৃষ্ট মনের ছিলেন যে বহু সন্ন্যাসী, বহু ঘর ছাড়া যাযাবর মানুষদের শঙ্কর চৌধুরী নিজের বিরাট অতিথিশালায় রেখে মাসের পর মাস কাঙাল ভোজন করাতেন। তার পুত্র অর্থাৎ জমিদার বিক্রম চৌধুরীর বাবা নিমাই চৌধুরী তেমনভাবে জমিদারিত্বের সুযোগ পাননি, কারণ শঙ্কর চৌধুরী আশ্চর্যজনকভাবে প্রায় 110 বছর বেঁচেছেন এবং শেষ বয়স পর্যন্ত তার কথাতেই চলেছে এই বিজয়নগর রাজ্য। নিমাই চৌধুরীর 2 পুত্র সন্তান হয়। একজন হলেন বিক্রম চৌধুরী অর্থাৎ যাকে দাহ করে এলাম আমি নিজের হাতে, আর অন্য পুত্র হল প্রমোদ চৌধুরী। নিমাই চৌধুরী গত হবার পর 2 ভাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জমিদারি সামলেছে। তবে বড় ভাই বিক্রম চৌধুরীর বিভিন্ন বদনেশা ছিল, যেমন সুরা, মেয়ে ছেলে, মজলিস, এক কথায় যা যা খারাপ গুণ একটা মানুষের মধ্যে থাকে। এদিকে বদগুণের পাশাপাশি তার জমিদারি বুদ্ধিও ছিল তুখর। বিদেশি শক্তির হাত থেকে কিভাবে রাজ্যকে রক্ষা করে রাখতে হবে সেই ষড়যন্ত্র তার থেকে বেশি কারোর জানা ছিল না। কিন্তু হঠাৎ একদিন এক বিচিত্র রোগ দেখা দিল বিক্রম চৌধুরীর। শরীরের বিভিন্ন অংশে ঘা হয়ে সেসব জায়গা পুঁছতে শুরু করল। ডাক্তার বুদ্ধির অভাব রইল না, কিন্তু তাতে কোনোই কাজ হয় না। অবশেষে পারিবারিক ডাক্তার পরিতোষ পালের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলল। তবে তাতেও তেমন আকস্মিক কোনো পরিবর্তন হলো না দেখে জমিদার বিক্রম চৌধুরীর ভাই প্রমোদ চৌধুরী সিদ্ধান্ত নিলেন মরণাপন্ন দাদাকে একবার কামাখ্যার পীঠস্থানে নিয়ে যাবেন। বৈজ্ঞানিকভাবে কিছু করা না গেলেও অবশেষে মা যদি দৈব বলে কিছু করতে পারেন। সাথে গেল ডাক্তার পরিতোষ এবং কয়েকজন পাইক বরকন্দাজ। তারপরের ঘটনা তো আমি নিজের চোখেই দেখে এলাম। শুধু এখানে একটা কথা বলা হয়নি, সেটা হলো বিক্রম চৌধুরীর বাবা নিমাই চৌধুরী বছর 7 আগে মারা গেলেও তার স্ত্রী ভাগীরথী দেবী এখনো জীবিত আছেন এবং বৃদ্ধা মায়ের বিনীত আবদারে জমিদার বিক্রম চৌধুরী মাস 2 আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
এই সমস্ত বিষয়ে জানবার পর আমার মন এবং মস্তিষ্ক খেবলা জালের মতন পেঁচিয়ে গেল। বড় বড় বংশে কত রকম বড় সড় ঘটনা ঘটে, আমরা এই ভাঙা বৈঠক ঘরে হাত পাখা নিয়ে বসে মুড়ি চিবোতে চিবোতে তার কতটুকুই বা আঁচ করতে পারি। যাক সেসব কথা। এইসব ঘটনা আমায় জানানোর পর বৈদ্যনাথ মণ্ডল উঠে দুটি পাত নিয়ে বারান্দায় রেখে এলেন। তারপর ঘরের কোণে রাখা জীর্ণ আলমারিটি খুলে একটি পুঁথি আকৃতির পাতলা কাঠের বাক্স বের করে আনলেন। তার ঊর্ধ্বাংশে সোনালি সরু সুতোর কারুকার্য করা। বাক্সটির যুক্তাংশে একটি ছোট্ট তালা ঝুলছে, যেটি দেখা মাত্রই আমার মাথায় এলো নীলাচল পর্বতে কৃষ্ণানন্দ বাবাজির দেওয়া ওই চাবিটির কথা। বাক্সটি বৈদ্যনাথ বাবু আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই বাক্সটি আমায় দিয়ে গিয়েছিলেন জমিদার বিক্রম চৌধুরীর পিতা নিমাই চৌধুরী। তিনি বলেছিলেন তাকে নাকি তার বাবা দিয়ে গিয়েছিল এই বাক্স। সে বলেছিল কেদারনাথ চক্রবর্তী নামের কেউ এসে ওই বাড়ির অতিথিশালায় বেশ কয়েকদিন আশ্রয় নিয়েছিল। রাজা শঙ্কর চৌধুরীর সঙ্গে তার মিত্রতা অনেক ঘনিষ্ঠ হয়েছিল। ওই ব্যক্তি নাকি চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবার সময় বলেছিল তারানাথ চক্রবর্তী নামের একজন তোমাদের কুলো দর্জির বাড়িতে একদিন আসবে, তাকে এই বাক্সটা দিও। সেই এসে এই বাক্স খুলবে। তোমাদের পরিবারে তখন তার দরকার পড়বে। আর যেহেতু ওই বাড়ির জমিদারের পোশাক বংশ পরম্পরায় আমরাই উত্তরাধিকার সূত্রে বানিয়ে আসছি, তাই বাক্সটি আমাকেই দিয়ে যায় নিমাই চৌধুরী তার তার পিতার মৃত্যুর পর। নাও বাবা, নাও, এবার তোমার দায়িত্ব, বাকিটা বুঝে নেওয়ার দায়িত্ব এবার থেকে তোমার। আমি হাত বাড়িয়ে নিলাম বাক্সটি। তারপর পাশে রাখা আমার ঝোলার ভেতর থেকে বাবাজির দেওয়া চাবিটি বের করে খুলে ফেললাম ওই বাক্সটির তালা। আশ্চর্য হলাম না। কোনোভাবে মানসিক সম্মতি পেয়ে গিয়েছিলাম যে ওই চাবিতেই এই তালা খুলবে। মণ্ডল মশাই আমার কর্মকাণ্ড দেখে বিস্মিত হয়ে পাটির ওপরে ধপ করে বসে পড়লেন। বাক্সটির ভেতর থেকে বের করলাম 5 খণ্ডের একটি তাল পাতার পুঁথি সম জিনিস। মুক্তোর মতো হাতের লেখা তার উপরে জল জল করছে। তাতে লেখা আছে, তুমি যার সম্মুখে থেকে ওই পত্রটি পড়ছো তাকেও সম্পূর্ণ পত্রটি শুনিও। সে তোমার আগামী দিনের কাজগুলিতে বিশ্বস্ত ভূমিকা পালন করবে। তুমি ওই ব্যক্তির সাহায্যে নিজের বাহ্যিক চেহারা বদলে ফেলবে পুরোপুরি। বিজয়নগর জমিদার বাড়ির অতিথিশালায় বসে আমি এই পত্র লিখছি। এই বংশের জমিদার বর্তমানে শ্রী শঙ্কর চৌধুরী। সে আমার শুধু ভক্ত বললে ভুল হবে, আমার নিকটের মিত্র বটে। শঙ্কর চৌধুরী মারা যাবার 1 প্রজন্ম পরে, অর্থাৎ তার নাতিদের মধ্যে একজনের চেহারার সাথে তোমার চেহারার অদ্ভুত সাদৃশ্য থাকবে। কি ঘটনা তার সাথে ঘটবে তা তুমি জানতে পেরেছ বলেই এখানে পৌঁছেছ। তার মৃত্যুর পর তোমাকেই বিজয়নগরের জমিদার হয়ে ফিরে আসতে হবে এই রাজ্যে। কুলদর্জের কাছ থেকে সামান্য কিছু আদব কায়দা জেনে নিয়ে ফিরে এসো বাড়িতে। প্রয়াত শঙ্কর চৌধুরীর শয়ন কক্ষে রাজপালঙ্কের মধ্যপদে একটি সমস্যা আছে।
যেটির সমাধান তোমার পরবর্তী ক্রিয়ার পথকে মসৃণ করবে। তবে সর্বপ্রথম ফিরে এসো জমিদার বেশে এই বিজয়নগরের রাজবাড়িতে। সম্পূর্ণ লেখনী মগজস্থ করবার পর আমার অবস্থা একেবারেই মূর্ছা যাবার জোগাড়। বৈদ্যনাথ দর্জি আমার সঙ্গে জমিদার বিক্রম চৌধুরীর সাদৃশ্যের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে সেই মিলগুলি উদ্ধার করবার চেষ্টা করছেন। তার দৃষ্টিতে বিস্ময় ও অযাচিত আনন্দ মিশ্রিত বিক্ষিপ্ত অভিব্যক্তি দেখে বোঝাই যায় সে কিছু কিছু মিল খুঁজেও বের করতে পারছে আমার ও মৃত জমিদারের চেহারার মধ্যে। আমি সংজ্ঞাহীন হয়ে পড়লাম বেশ কিছুক্ষণের জন্য। আমারই পরিবারের এক বিশেষ মানুষের হস্তাক্ষর আমি প্রত্যক্ষ করছি চৌধুরী বংশের এক প্রজন্ম পরে। হে ভগবান, এও কি সম্ভব? এই কথা আমি যদি বাড়িতে গিয়ে জানাই তবে তারা কতটা খুশি হবেন ভাবতে পারছিলাম না সেই মুহূর্তে। তবে আমি তখন জানতাম না ইতিমধ্যেই অমর জীবন নামের ওই অত্যাশ্চর্য চরিত্র আমার বাবার ছোটবেলায় আমাদের বাড়িতে গিয়ে কেদারনাথ চক্রবর্তীর অস্তিত্ব প্রমাণ করে এসেছিল। সে কাহিনী আমি বাবার কাছে শুনেছি এই ঘটনার পরে। তাছাড়াও আরো অনেক ব্যাপার আছে তোমাদের জানানোর। শুনতে থাকো গল্পটি মন দিয়ে। আমি এক অলৌকিক ভাবনার জগতে তখন বোধহয় চলে গিয়েছিলাম ছোট ঠাকুরদার দেওয়া ওই পত্রের ব্যাপারে ভাবতে ভাবতে। বৈদ্যনাথ দর্জি আমায় প্রকৃতিস্থ করল। বাবা, কি ঠিক হবে অথবা ভুল হবে আমি জানি না, তবে আমার প্রাণে বিশ্বাস জোগাচ্ছে আজ থেকে বহু বছর আগে দেওয়া এই চিঠির কথাগুলো বাস্তবের মতো সত্যি হয়ে যাওয়ার এই ব্যাপারটা। আর এ কথা সত্যি, তোমার দাড়ি গোঁফের আড়ালে হুবহু এক বিক্রম চৌধুরী আত্মগোপন করে রয়েছে। তুমি কালকের দিনটা আমার কাছে থেকে যাও, আমি গোপী প্রামাণিককে ডেকে এনে তোমার ক্ষৌর কার্য করিয়ে নেব। চিন্তা নেই, আমার বাড়ির পিছনে একটা পুকুর আছে, তার পাশে ঘন জঙ্গল। গোপীকে 2 টাকা বেশি দিয়ে নিজেদের দলে টেনে নিতে পারলে সে কাউকে কিচ্ছু বলবে না। সে আমাকে খুব শ্রদ্ধা করে। আর পোশাক যেহেতু আমি তৈরি করতাম, সেহেতু আমার কাছে বিক্রম চৌধুরীর জন্য কিছু তৈরি পোশাক আছে। তার মধ্যে একটি পরিধান করে রওনা হয়েছে। বেশ, তবে তাই হোক। কিন্তু যেখানে বিক্রম চৌধুরী মারা গেছে সেখানে আমায় কেনই বা আর কিভাবেই তারা মেনে নেবে? আজ 3 দিন হতে গেল ওই ব্যক্তির কোনো অস্তিত্ব এই পৃথিবীতেই নেই। সেটা তুমি জানো, আমি জানি। এই বিজয়নগরবাসী এখনো জানে না সে কথা। যদি জানতে পারত তবে আমাদের কানে অবশ্যই আসতো, আর হই হই রই রই পড়ে যেত চারিদিকে। কিছু একটা ঘটনা ওই জমিদার বাড়িতে ঘটেছে, যেটা বাইরে থেকে আমরা জানতে পারছি না বা জানানো হচ্ছে না। যাই বলুন, কেবল নিজের ছোট ঠাকুরদার আদেশ না থাকলে আমি কোনো মতেই এই ঝুঁকি নিতাম না। জানি না অদৃষ্ট আমার জন্য কি লিখে রেখেছে। আপনাকে আমার সঙ্গে থাকতে হবে মণ্ডল মশাই। যেভাবেই হোক ডাক পাঠালে যেন আপনাকে পাই। পাবে তারানাথ, অবশ্যই পাবে। শুধু তুমি নও, আমিও তো জড়িয়ে পড়েছি এই নিয়তির বাঁধনে। আমাকে তো থাকতেই হবে। পরদিন বিকেলের পরে গুপি প্রামাণিককে ডেকে আনলো বৈদ্যনাথ।
আমার বহুদিনের জমে থাকা চুল দাড়ি একে একে বিসর্জন হচ্ছে এক ঘন জঙ্গলাবৃত পুকুর ঘাটে, এবং ধীরে ধীরে আশ্চর্য রকম পরিবর্তন হচ্ছে বৈদ্যনাথ ও গুপির মুখভঙ্গি। তারা যেন নিজ হাতে প্রতিমা শিল্পীদের মতো আবিষ্কার করছে এক নতুন জমিদার বিক্রম চৌধুরীর মূর্তি। গুপিকে সমস্তটা বুঝিয়ে দেওয়া হলো এবং সে আশ্বাস দিল যে এই ব্যাপারে গুপি কোনো মূল্যেই আর মুখ খুলবে না। বৈদ্যনাথ সেদিন সন্ধ্যাবেলায় পদব্রজে আমায় নিয়ে রওনা দিলে জমিদার বাড়ির উদ্দেশ্যে। রাতের বেলাটাই এই অভিযানের জন্য সুগম হবে বলে আমার ধারণা ছিল, তাই এই সিদ্ধান্ত আমিই নিয়েছিলাম। যে পথ দিয়ে আমরা দুজনে চলেছি তা জমিদার বাড়িতে প্রবেশ করার গোপন পথ। এই পথে সচরাচর সাধারণ মানুষের আনাগোনা থাকে না। বৈদ্যনাথকে বলে এটুকু বললে, পেছন ধারের রক্ষীরা তোমায় দেখলে ভিমড়ি খেতে পারে, তুমি বুক ও চোয়াল শক্ত করে রাখবে। এটুকু বিশ্বাস আমার উপরে রাখো যে তোমাকে জমিদার বিক্রম চৌধুরী ছাড়া অন্য কোনো মানুষ ভাবতে পারে এমন সাধ্য কারুর নেই। তবে মুখের আদল এক হলেও গলার স্বর যে তার সম্পূর্ণ আলাদা, সেই বিষয়ে কিভাবে কি হবে। যদিও জমিদার বিক্রম চৌধুরী সারাদিনে কথা বলতেন খুব গুনে গুনে, তার দৃষ্টি আদেশেই সমস্ত কাজ হয়ে যেত। ওটা কে? বৈদ্যনাথ চমকে ওঠার সাথে সাথেই আমি তার দৃষ্টি অনুসরণ করলাম। দেখলাম অদূরেই ডান দিকের ঘন জঙ্গলের মধ্যে আনুমানিক ফুট 3 উচ্চতায় দুটো চোখ জল জল করছে। সুতরাং শেয়াল কুকুরের চোখের উচ্চতা অমন হওয়ার কথা নয়। বৈদ্যনাথ কাঁপা কাঁপা গলায় বললে, এই রাস্তায় অপদেবতাদের উপদ্রব আছে শুনেছি, লোকমুখে আমি শুনেছি সে কথা, তবে আমি নিজে কোনোদিনও তা বিশ্বাস করিনি। তাহলে কি আমরা ভুল দিনে ভুল সময়ে এসে পড়েছি বাবা? আর বেশি দূরে নয় এই প্রাসাদের তোরণ। তুমি যেতে পারবে একা? ভয়কে জয় করতে পেরেছি বলেই না এই পথে এতদিন টিকে রয়েছি আমি। তবে বৈদ্যনাথের ভয় পাওয়া অমূলক নয়। আমার কিন্তু ভয়ের থেকে বিরক্তি বেশি লাগলো। একেই নিজের পারিবারিক সূত্রে এক অযাচিত কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়ে পড়েছি। কি করব, কি বলবো, কিভাবে করব কিছুই বুঝে উঠতে পারছি না। তার উপর এই অলৌকিক হাঙ্গামার মোকাবেলা করা, এসব থেকে ছুটে পালিয়ে যেতে মন চাইছিল আমার। বৈদ্যনাথকে বললুম, আপনি বাড়িতে ফিরে যান। কেবল আমি যদি আপনাকে কারোর মাধ্যমে ডাক করাতে পারি, আপনি কিন্তু আসবেন। বৈদ্যনাথ বৃদ্ধ আমার হাতে হ্যারিকেন দিয়ে ফেলে আসা পথে কিছুটা হাঁটল, তারপর আলোকসীমার বহির্ভূত হতেই ছুট লাগালো রুদ্ধশ্বাস। এবার আমি ওই আলোক বিন্দু দুটি লক্ষ্য করে এগিয়ে যাওয়া শুরু করতেই আমার হ্যারিকেনের আলোক পরিধির মধ্যে ধীরে ধীরে এগিয়ে এলো ওই সবচেয়ে আলোক বিন্দু দুটি। যখন সে বস্তুটির বাস্তবিক অবয়ব আমার সামনে ফুটে উঠল, তখন আমার কৌতূহলের সীমা রইল না। দেখলাম একটি কালো কুচকুচে বিড়ালকে 2 হাতে ধরে এগিয়ে আসছে অমর জীবন ভট্টাচার্য। তার মুখে লেগে রয়েছে একটা রহস্যময় হাসি। সে বললে, এসে যখন পড়েছই তখন আমি চাইব এই যাত্রায় তুমি সফল হও। তোমার হাতেই রয়েছে বিজয়নগরের প্রজাদের সুভবিষ্যতের চাবিকাঠি। আমি জঙ্গলেই ঘোরাঘুরি করছিলাম, দেখলাম তুমি আসছো, তাই দাঁড়িয়ে গেলাম। এদিকে ওই কালো বিড়ালটি তোমার পথ কাটতে যাচ্ছিল, তাই তাকে কোলে তুলে নিয়েছি।
তুমি এগিয়ে যাও তারানাথ। কাল রাতে আমি ওই বাড়িতে যাব। তার আগে পর্যন্ত তুমি কোনো কথা বলবে না। বাকিটা আমি ব্যবস্থা করে দেব কাল গিয়ে, কেমন? কিন্তু তুমি কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়লে? আর তুমি কিভাবেই বা গিয়ে সব ব্যবস্থা করে ফেলবে? তোমার কথা বাড়ির লোক শুনবে কেন? আমার নাম অমর জীবন। এই জগৎ সংসারে সমস্ত পবিত্র জীবন শক্তির আত্মাকে সঠিক পরিণতির হদিশ দেওয়াই আমার কর্তব্য। শুধু চৌধুরী বাড়ির লোকের কোনো দরকার পড়লে সত্যকে সকলের চোখের সামনে আনবার জন্য আমরা দুই ভাই মিলে এই রাজ্যের সকল মানুষকে মিথ্যেটাকেই বিশ্বাস করাতে পারি। যদিও না, থাক। যদিও কি? তাছাড়া মিথ্যেটাই বা কি? এমন কি ব্যাপার রয়েছে যেটি গোপন করা হচ্ছে? সেটা ক্রমশ প্রকাশ্য। গল্পটির পরের পর্ব অর্থাৎ প্রজেক্ট পাসিং শো সিজন 5-এর তৃতীয় গল্পটি শুনবার জন্যে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের রাজপ্রতাপের ঠেক চ্যানেলটিকে। আপনারা শুনছেন প্রজেক্ট পাসিং শো সিজন 5, কলমে আমি রাজপ্রতাপ বসু। গল্পগুলি কেমন লাগছে জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের গোটা সিরিজটিকে সমর্থন করুন এবং শেয়ার করুন আপনাদের পারিবারিক ও বন্ধু মহলে, যাতে করে রাজপ্রতাপের ঠেক এই ধরনের গল্প পরিবেশন করতে আরও বেশি উৎসাহ বোধ করে। এই সিরিজে কর্মরত সকল কলা কুশলীকে জানাই রাজপ্রতাপের ঠেকের তরফ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের জন্যই এই প্রজেক্ট পাসিং শো সিজন 5 সিরিজটি এগিয়ে চলেছে এবং ভালোবাসার বন্ধনে বেঁধে চলেছে। গল্পটির শব্দ সংযোজন ও আবহে টিম রাজপ্রতাপের ঠেক, প্রচ্ছদ অঙ্কনে দাস স্টুডিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরব প্রজেক্ট পাসিং শো সিজন 5-এর তৃতীয় পর্ব নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রাজপ্রতাপের ঠেক।